বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা, এবং আমরা যেমনটি কথা দিয়েছিলাম যখন ফিরবো বিরতির পর তখন থাকবে একজন অতিথি। একদমই আমাদের সাথে একজন অতিথি রয়েছে যার সাথে আমাদের গল্প হবে, গান হবে, আড্ডা হবে। আজকে আমাদের সাথে সকালে বাংলাদেশের যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী হুমায়রা উপন্যাস। স্বাগত আপনাকে সকালে বাংলাদেশের আয়োজনে। কেমন আছেন? শুভ সকাল। শুভ সকাল আপনাকে এবং আপুকে দুজনকে। ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আসলে উপন্যাস পড়েছি, আমরা উপন্যাসের উপর নির্মিত চলচ্চিত্র দেখেছি। আজকে আমরা একজন উপন্যাসকে দেখছি এবং শুনছি এবং যিনি তার নিজের গল্পটা আসলে নিজেই লিখছেন এবং বলছেন। আমরা প্রথমেই শুনতে চাই যে গানের সাথে যুক্ত হওয়াটা কিভাবে? আসলে ছোটবেলা থেকে আমি এত সাংগীতিক একটা পরিবেশে বড় হয়েছি। আমার মা খুব সুন্দর গান করেন, আমার বোন ক্লাসিক্যাল শিখতেন। তো সেই পরিবেশটা থেকে আসলে গান শেখার প্রতি একটা আগ্রহ তৈরি হওয়া। তো আমি আসলে ছোটবেলা নাচ করতাম, গানের প্রতি আমার খুব একটা আগ্রহ ছিল না। তো যখন দেখতাম আশেপাশে সবাই গান করছে তখন আমি একটু চেষ্টা করতাম। তো সেভাবে আসলে ওই সুরের সাথে বাসায় তানপুরার শব্দ সবকিছু মিলিয়ে ওই পরিবেশটা পাওয়া, এবং সেখান থেকে আসলে গানের প্রতি আমার এত ভালোবাসা তৈরি হওয়া। আর নৃত্যশিল্পীদের তো তাল এবং সুর সম্পর্কে খুব ভালো ধারণাও থাকতে হয়, না তো নাচাটা আসলে খুব কঠিন হয়ে যায়। সেটা তো ঠিকই, কিন্তু আমি একটু জানতে চাই উপন্যাসের মধ্যে তো অনেক কিছু থাকে। আপনার উপন্যাসে আপনি বলছিলেন যে নাচ দিয়ে একটু একটা সময় ভালো লাগতো, তারপরে হচ্ছে আপনি সেটা সঙ্গীতে নিলেন, তারপরে হচ্ছে সুরের মধ্যে জড়ালেন। কিন্তু এই যে সুরটা সেটা একটা চর্চার মধ্যে রাখতে হয়। সেই চর্চাটা আসলে কখন করেন, কিভাবে সেটার জন্য সময় দেন, সেটা যদি একটু আমাদের একটু বলেন। আসলে গানের চর্চার ক্ষেত্রে কোনো সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। যত সময় ধরে চর্চা করা যায় হয়তো ততই তৈরি হয় গলা। তো আসলে যে কোনো ধরনের গান গাইতে গেলে প্রতিদিন রেয়াজের প্রয়োজন হয়, এবং সেটা সকালে করলে খুব ভালো। আবার যারা সকালে করতে পারে না, সকালবেলা খুব ওঠার অভ্যাস নেই, তারা সন্ধ্যার সময়ও করে যখন সময় পাওয়া যায়। তো আমি চেষ্টা করি সকালবেলা একটু তানপুরার শব্দে একটু রেয়াজ করা, একটু জাস্ট ওই শর্টটা লাগানো। জি, আমরা জানি যে আপনি নজরুল সঙ্গীতটা গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু একই সাথে জানি আপনি আরো কয়েকটা অঙ্গনেও খুব ভালোভাবে করেন। একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কোন কোন জায়গায় আপনার পারদর্শিতা কিংবা স্বাচ্ছন্দ্যের জায়গা রয়েছে। নজরুলটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের স্ট্রিম, এবং আমার ছোটবেলা থেকে নজরুল এবং ক্লাসিক্যালের প্রতি একটা প্রবল আগ্রহ ছিল। কিন্তু পাশাপাশি সব ধরনের গানই আমি গাওয়ার চেষ্টা করেছি এবং গেয়েছি। আমার কাছে মনে হয় একটা শিল্পীর আসলে নির্দিষ্ট কোনো ক্ষেত্র নেই যে আমার এই ধরনের গানই গাইতে হবে। এই জন্য রবীন্দ্রসঙ্গীতও আমি গেয়ে থাকি। আমার ব্যান্ড মিউজিকের প্রতিও একটা আগ্রহ রয়েছে, এবং পাশাপাশি ওই তো ছোটবেলা নাচ করতাম, বিতর্কও করেছি। তো সবকিছু মিলে আসলে সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার একটা শখের বিষয়। আজকে আমরা সবকিছু এক্সপেরিমেন্ট একদম বিতর্ক পর্যন্ত চলে যাবে। একদম। এখন প্রথমে আসলে আমরা প্রথমে একটা গানটা শুনি, একটা নজরুল গীতি গাইছি। জি অবশ্যই। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ। বাদল রাতে ডাকিলে পিয়া, বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে কাহারো হিয়া। ফুটে যাবে ফুল, ওঠে
দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা। সে দেশে বুঝে কুলবতী রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ। বাহ, তালি দেব। একদম মানে আমরা আসলে মানে মিউজিক ছাড়া ভাবছিলাম, কিন্তু সুরই তো আসল। একদম স্তব্ধ হয়ে গেছে। ধন্যবাদ উপন্যাস আমাদেরকে, আপনার উপন্যাসে আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য। কিন্তু আমরা একটা বিষয় জানতে চাই উপন্যাস, যেটি আমরা যারা অসুর, মানে যারা গাইতে পারি না আর কি, হ্যাঁ, তাদের কাছে মনে হয় যে সঙ্গীতের অনেক ধারার মধ্যে নজরুলটা একটু বেশি কঠিন। মানে আপনার এখানে স্বাচ্ছন্দ্যের জায়গাটা আপনি বলছিলেন যে একটু বেশি, ঠিক কেন? মানে হয় না যে এটা একটু বেশি কঠিন, অনেকেই গাইতে চান না, আপনি সেই কঠিন পথটারে কেন বেছে নিলেন? আসলে আমাদের বাংলাদেশের যে সঙ্গীতের ইতিহাস, সেখানে যারাই সঙ্গীতজ্ঞ রয়েছেন, কাজী নজরুল ইসলাম এমন একজন সঙ্গীতজ্ঞ ছিলেন যার আসলে অনেক ধরনের বিষয় নিয়ে, অনেক সুর নিয়ে কাজ করার একটা মানে আগ্রহ ছিল, এবং এটা তার একটা নেশা ছিল। সে আধুনিক ধরনের নজরুল গীতি রচনা করেছে, সে রাগ সঙ্গীতের উপরে সে ফোকাসড ছিলেন, সে বিদেশি সুর নিয়েও কাজ করেছেন। তো আমার কাছে মনে হয় আসলে একটা মানুষের গানের যেই ধরন, সেই ধরনে যখন আমরা অনেক রকম রং পাই, সেটা খুবই চমৎকার। এবং সেটা আমার কাছে মনে হয় যে নজরুল সঙ্গীতে অনেক ধরন চলে আসে এবং অনেক বিষয় চলে আসে, যেখানে দ্রোহ থাকে, প্রেম থাকে, এবং খুব বেশি বৈচিত্র্য থাকে, চর্চা, পূজা, প্রেম, প্রকৃতি সবই আছে, পূজা, প্রেম, ইবাদত, একদম হজ, মানে ধর্মের সব জায়গা থেকে এসে যদি আমরা দেখি যে প্রেম, এবং তার সাথে হচ্ছে বিপ্লব, মানবতা, সবকিছু, সমতা, সবই আসলে আছে। এবং যেটা আসলে খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উপন্যাসটা আসলে সুন্দর বক্তাও, সে যে বলেছে সে বিতার্কিক ছিল, সেটার কিন্তু একটা আমরা প্রতিপাদন আমাদের সেটা দেখা হয়। কি বলে এটাকে যেন ছায়া আছে তার বক্তব্যে। আমরা উপন্যাসে একটা ছোট করে গান শুনে ফেলি আপনার পছন্দের। নয়ন ভরা জল গো তোমার, আঁচলে ভরা ফুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচলে ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব, ফুল নেব না অশ্রু নেব, ভেবে হয়ে আকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচলে ভরা ফুল। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে না নয়ন পাতে। ফুল যদি নেই তোমার হাতে, জল রবে না নয়ন পাতে। অশ্রু নীলে ফুটবে না আর, ভেবে হয়ে আকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচলে ভরা ফুল। কি নেবেন?
আমি জানি না, আমি মনে হয় শুভাশিসটা নিয়েন, এটা শুধুমাত্র উপন্যাসের জন্য উপন্যাস। আপনি বলছিলেন আপনি একটা সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন, ঠিক সেখানে কারা কারা ছিলেন, কোথায় আপনার বড় হওয়া, সেটি যদি একটু দর্শকদেরকে জানাতেন। ছোটবেলাটা কোথায় কেটেছেন? জি, আমার ছোটবেলাটা কেটেছে ঢাকাতেই। আমার গান শেখাটার হাতেখড়ি উস্তাদ বাবুর রহমান স্যারের কাছে, উনি প্রয়াত। তো তার কাছেই আসলে ছোটবেলা থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শেখা। পরবর্তীতে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মুস্তফা স্যারের কাছে আমার শেখা, তারপর উস্তাদ রেজওয়ান আলী লাবলু স্যারের কাছে আমার শেখা। এরপর তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছায়ানট থেকে শুরু, এবং একটা লম্বা সময় 2016 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত খুব বড় একটা সময় ধরে আমার ছায়ানটেই গান শেখা, ওখানেই নজরুল গীতি শেখা। কিন্তু সেটা মানে একসময় তো শিক্ষার্থী ছিলাম, এখন তো নিজেও কোথাও মানে কাজ করছি, শেখাচ্ছি। এই যাত্রাটা আসলে কেমন, যখন মানে এখনকার যখন জেনারেশনের বাচ্চাদেরকে আমরা শেখাই, তাদের আসলে গানের প্রতি আগ্রহটা আসলে কতটুকু, তারা স্পেশালি তারা নজরুল সঙ্গীতের প্রতি তাদের কোনো আগ্রহ আছে কিনা, কারণ এটা অনেক ডেডিকেশনের প্রয়োজন হয়। আসলে মানে শিক্ষার্থী হিসেবে গান শিখে তারপর শিক্ষক হয়ে গান শেখানো, এটা খুবই চমৎকার একটা ট্রানজিশন আমার কাছে মনে হয়। আসলে গান মানে শেখাটা যেমন আনন্দের, শেখানোটা তার চেয়েও বেশি আনন্দের, যে আমি সুরকে গ্রহণ করছি এবং সুরটা আমি সবার বাঞ্ছে ছড়িয়ে দিচ্ছি। তো নজরুল সঙ্গীতটা আসলে কি, মানে আমরা আমাদের দেশে মনে হয় অনেকে এই ধারণাটা রাখে যে নজরুল সঙ্গীত খুব কঠিন, গলায় প্রচুর কাজ থাকে এবং খুব মানে একটা সফিস্টিকেটেড একটা সেক্টর। কিন্তু আসলে কাজী নজরুল ইসলাম এত চমৎকার একজন সঙ্গীতজ্ঞ যে উনি ছোটদের জন্য আলাদা গান তৈরি করে গেছেন, উনি প্রতিবাদের ভাষায় উনি গান গেয়েছেন, যেমনটা বলছিলেন যে উনি ধর্মীয় সঙ্গীতগুলো করেছেন। তো আসলে ওই যে শিশুরা নজরুল সঙ্গীতের প্রতি তাদের আগ্রহটা আমি যেটা দেখি, যে তাদের যে ছড়া গান বা একটু চঞ্চল প্রকৃতির যে নজরুল সঙ্গীতগুলো রয়েছে তাদের ওগুলো ভীষণ পছন্দের, কারণ আসলে সুর বৈচিত্র্যের জন্যই নজরুল সঙ্গীত এত বেশি সমাদৃত। তো ছোটদের গানগুলোতে নজরুল সঙ্গীতের সুরগুলো এত চমৎকারভাবে করা হয়েছে যে ওরাও খেলার ছলে, আনন্দের ছলে ওরা নজরুল সঙ্গীতের প্রতি একটা আগ্রহ পোষণ করে থাকে। তো আমার কাছে মনে হয় যে আসলে গান শেখানোর ক্ষেত্রে গানটাকে আনন্দের মাধ্যম হিসেবে যদি আমি ওদের কাছে পৌঁছাতে পারি, তাহলে ওরা খুব সুন্দরভাবে সেটা গ্রহণ করে এবং তাই করছে। চমৎকার, অসম্ভব সুন্দর করে আসলে উপন্যাস বলে, যে যখনই আমরা কোনো কাজ আসলে আনন্দের ছলে করি, হয় না চিত্ত হৃদয়ে করি, তখনই সেটা আসলে আমরা অনেক সহজে গ্রহণ করতে পারি। কিন্তু আমাদের এই মুহূর্তে একটা আনন্দের সাথে কাজ করতে হবে, সেটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট করে বিরতি নিচ্ছি, ফিরছে এক্ষুনি, কোথাও যাবেন না। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সকালের বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী হুমায়রা। উপন্যাসে আসলে গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, গান শোনা হচ্ছিল। তাহলে কিন্তু উপন্যাসে গল্প হয়, হ্যাঁ উপন্যাসে গল্প হয়, আড্ডাও হয়, সবই আসলে কিন্তু উপন্যাসের মধ্যে থাকে। তো উপন্যাস আসলে আমাদেরকে জীবনের সেই রূপগুলো আসলে দেখাচ্ছে। তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি, যে একটা কিন্তু আমরা শুনেছি যে মানে নজরুল সঙ্গীতের পাশাপাশি কিন্তু ব্যান্ড সঙ্গীত নিয়েও আগ্রহ আছে, এবং ঢাকা ইউনিভার্সিটির ব্যান্ড সোসাইটির সাথে কাজও করা হয়েছে লিড ভোকালিস্ট হিসেবে। সেই জার্নিটা কেমন ছিল ইয়ামাহার সাথে? চমৎকার, খুব সুন্দর। আসলে ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটিটা আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা প্রতিষ্ঠিত একটা ক্লাব, এবং সেখানে আসলে ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করা হয়। তো আমার এই ক্লাবের সাথে আসলে সম্পৃক্ত হওয়ার পিছনে যে চ্যালেঞ্জটা ছিল এবং একটা এক্সপেরিমেন্টাল থট ছিল, যে সবাই মনে করে যারা নজরুল গীতি গায় বা যারা আসলে একটু এই ধাঁচের গান করে, তারা ব্যান্ড সঙ্গীতটার প্রতি হয়তো একটু বিমুখ, বা তারা হয়তো ব্যান্ড সঙ্গীতটা নিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু আমার কাছে মনে হয় কি, গান আসলে খুব বড় একটা ক্ষেত্র। তো এখানে না আগ্রহটা আসলে সব জনরা নিয়েই হওয়া সম্ভব। একটা শিল্পী চাইলে সব ধরনের গান গাইতে পারেন। তো আমার সেই চিন্তা থেকে আসলে ব্যান্ড মিউজিকের প্রতি আগ্রহ, এবং ছোটবেলা থেকেই ব্যান্ড মিউজিক শোনা হতো, এখনও শোনা হয়, এবং সেই গান নিয়ে এখনও আর কি কাজ করছি, মাঝে মাঝে চেষ্টা করি ব্যান্ড মিউজিক নিয়ে কাজ করার। তো আমাদের ইয়ামাহার একটা কোলাবোরেশন ছিল ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি থেকে। তো সেখানে হচ্ছে আমি লিড ভোকালিস্ট ছিলাম, এবং সেই যাত্রাটাও ভীষণ সুন্দর ছিল, এখনো মনে করলে ভালো লাগে। কি গান গাওয়া হয়েছিল? অনেকগুলো গান। হ্যাঁ, না সেখানে হচ্ছে অর্থহীনের একটা গান আমরা ট্রিবিউট করেছিলাম। আচ্ছা,
আমরা এখন একটা গানে যাই। এখন আপনি কি গান আমাদেরকে শোনাবেন? আপনার যদি কোনো পছন্দ থাকে। আমাদের তো অনেক পছন্দের, হ্যাঁ, অনেক রেজা, অনেক প্লিজ। পছন্দের। না, আমরা যেহেতু নজরুল সঙ্গীতের ছিলাম, আমরা কি সেটা থেকে বের হয়ে গিয়েছি কিনা আমি জানি না। যদি সেটা থেকে বের না হই, তাহলে আমরা ওই যে আপনার চেয়ে আপন যে জন, সেটা আমরা চাইলে শুনতে আমি পারি। চেষ্টা করব। জি। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারে তে আসে বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমারে মনেরও তৃষিত আকাশে কাঁদে সে যত আকুল পিয়াসে, কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে। নিশীথে স্বপনে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। অসাধারণ, ধন্যবাদ, ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। পুনঃ সবাই আসলে এখন আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে তাদের কিন্তু একটা স্থান থাকে, তাদের হয় ইউটিউব চ্যানেল আছে অথবা অন্যান্য যে কোনো Page প্ল্যাটফর্মে আছে। পেজ আছে, এবং সেটাতে কিন্তু তাদের রিচটা আসলে অনেক বাড়ে। এই ধরনের কোথাও কি উপন্যাস আছে যেখানে আমরা তার সাথে যুক্ত হতে পারি? হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ আমি খুলেছি। আসলে আমার ক্ষেত্রে যেটা হয় কি, যে আমাদের এই সময়টাতে না মানে খুব কম সময় ভাইরাল হওয়া যায়, বা সবার একটা ভাইরাল হওয়ার প্রতি একটা Tendency, প্রবল আগ্রহ, জি। বিশেষ করে আমাদের বয়সী ছেলেমেয়েদের মধ্যে। তো আমি জানি না কেন ছোটবেলা থেকে একটু পারফেকশনিস্ট, আমার মধ্যে একটু খুঁতখুঁতে স্বভাব আছে, যে আমার কোনো একটা গান যতক্ষণ না পর্যন্ত খুব বেশি নিখুঁত হচ্ছে কিংবা সেটা খুব বেশি শ্রুতিমধুর হচ্ছে, আমি গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। সেটার কারণ আরেকটা হতে পারে যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করা। কারণ গান গাওয়া আর গান নিয়ে পড়াশোনা করা এই দুইটা আসলে খুবই ভিন্ন বিষয়। তো যখন আমরা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি, সেটার সম্পর্কে আরও ব্যাপকভাবে জানছি, ভেতরের বিষয়কারগুলো আরও ভালোভাবে জানছি, তখন আসলে ওই যে খুঁতখুঁতে স্বভাবটা আরও বেশি তৈরি হয়। এটা একদিক থেকে খারাপ, আবার হয়তো একদিক থেকে ভালো। তো সেক্ষেত্রে আসলে গান নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়াতে আমার ওভাবে দেওয়া হয় না। আমি একটু ঘরকোনো টাইপের মানুষ, তো আমার আসলে সঙ্গীত চর্চাটার মানে প্রতি বেশি ফোকাস থাকে, এবং এই যে গান শেখানো, এবং এখনও শিখছি। আমার কাছে মনে হয় আসলে শেখার কোনো বয়স নেই, শিখছি, এবং যখন মনে হবে যে না সবার কাছে আসলে গ্রহণযোগ্যতাটা পাবো, তখন হয়তো নিজেকে আরও সুন্দর করে আরও মানে ভালোভাবে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো আমার গানগুলো। কিন্তু দর্শক, আমাদের এই আয়োজনটি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে কোনো ধরনের মন্তব্য কিংবা প্রশ্ন কিন্তু আপনি জানতে চাইতে পারেন উপন্যাসের কাছে। তবে এই মুহূর্তে আমরা একটা ছোট করে বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন, কোথাও যাবেন না। শেষ বিরতির পর সকলের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা, এবং আজকে আমাদের সাথে সঙ্গীত শিল্পী হিসেবে যুক্ত রয়েছেন হুমায়রা উপন্যাস। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে। হুমায়রা, আমরা খুবই করে কথা অনেক কম বলতে চাই, গান শুনতে চাই বেশি বেশি। আপনার পছন্দের তালিকায় রয়েছে, আমরা শুনছিলাম অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম যে ব্যান্ডের মিউজিকটাও করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা কেন শুনছি না সেটা বলেন তো। এখন শুনে ফেলি। হ্যাঁ, জি জি অবশ্যই। আচ্ছা, আমি আমার অনেক পছন্দের একটা ব্যান্ড ওয়ারফেস, তো আমি ওয়ারফেসের একটা গান করতে চাচ্ছি।
সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাকই দূরের তারারা। সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা হা আহা হা হা আহা হা আহা হা। সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয় ভরে যাক অস্তিত্বে আনন্দে। হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা হা আহা হা হা আহা হা আহা হা। শুভ্র বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চলছে উন্মাদ ঝংকারে কাঁদে অবাক সুখের কান্না, যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আলপনায় দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। One of the toughest composition. Warfazer. কত সহজ করে গাইলো। হ্যাঁ। থ্যাংক ইউ উপন্যাস। আমরা একটু জানতে চাই দুটি বিষয়, কি করতে চান বাংলাদেশের জন্য, আর 5 বছর 10 বছর পরে কোথায় নিয়ে যেতে চান নিজেকে, কোথায় দেখতে চান নিজেকে, এবং সেটা যদি সঙ্গীতের সাথে হয় সেটাও কোথায়? আমার যেহেতু পড়াশোনাটা সঙ্গীত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো আসলে সঙ্গীতটাকে একাডেমিক দিক থেকে রিসিভ করা এবং পারফর্মিং সাইডটাতে রাখা, এই দুইটা একসাথে একটু কঠিন, আবার যদি পারা যায় তাহলে খুবই চমৎকার। তো আমার পড়া এবং পারফর্মিং সাইডটাতে রাখা, এই দুইটা একসাথে একটু কঠিন, আবার যদি পারা যায় তাহলে খুবই চমৎকার। তো আমার মানে লক্ষ্যটা হচ্ছে আমি যা শিখছি, আমার বিভাগে যা পড়ছি, এবং যেহেতু নজরুল সঙ্গীতের প্রতি আমার আগ্রহ, এটাকে আসলে তরুণদের মাঝে কিভাবে আরও প্রচার করা যায় এবং তারা কিভাবে নজরুল সঙ্গীতটাকে আরও আপন করে নেয়। এবং তারুণ্যে আসলে প্রতিবাদের ভাষা কথা বলে, তাই নজরুল সঙ্গীত নিয়ে এটার সময়কালের কোনো ব্যাপ্তি নেই। এটা যত সময় যাবে এই জনরাটা তত বেশি পরিচিত হতে থাকবে এবং সবার মাঝেই আরও ধারণ করা হবে। তো একাডেমিক সঙ্গীতটা আর পারফর্মিং সাইডটা, এই দুইটা নিয়ে কাজ করে, আর যদি সুযোগ হয় গবেষণা করতে চাই সঙ্গীত নিয়ে, সঙ্গীতকে ভালোবাসা, সঙ্গীতকে আনন্দ, গবেষণা এবং বেঁচে থাকার জন্য সঙ্গীতটা আসলে কত প্রয়োজনীয়, সেই বিষয়টাকেই আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য। আমরাও আসলে চাই যে উপন্যাসের যতগুলো অধ্যায় উপন্যাস নিজে আসলে তৈরি করতে চাই, প্রত্যেকটা চ্যাপ্টারই যেন একদমই সাফল্যমণ্ডিত হোক, কারণ প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। সঙ্গীত, নজরুল সঙ্গীতে কাজ করা, কারণ আমার কাছে এখনও মনে হয় যে নজরুল ইসলামকে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান এবং তার প্রচার আসলে আমরা এখনও করতে পারিনি, এবং তরুণ প্রজন্মের সাথে খুব ভালো যায়, বিকজ সবসময় যে কোনো ধরনের রেন্ডিশনে নজরুল সঙ্গীত কিন্তু সবার আগে এগিয়ে আসে, এবং তার সাথে যে গবেষণা যদি আমরা থেরাপিউটিক সাইডটা যদি দেখতে পারি মিউজিকের, তাহলে সেটা ইন্টারেস্টিং। একদমই তাই। এবং আমরা আমাদের অনেক প্রত্যাশা, রুনিয়া যেমন বলছিল যে উপন্যাসটা সমৃদ্ধ হোক, কারণ উপন্যাসটা সমৃদ্ধ হলে বাংলাদেশটা সমৃদ্ধ হয়, কারণ উপন্যাসটাই বাংলাদেশ, বাংলাদেশেরই উপন্যাস। ফলে সেখানে আমরা শেষ করতে চাই, এবং শেষ করতে চাই আপনার গান দিয়ে। উপন্যাস এক বাক্যে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, এক বাক্যে। সঙ্গীতকে ভালোবাসুন, সঙ্গীত একটা ভালোবাসার মাধ্যম, সঙ্গীতকে আপন করে নিন, তাহলে বেঁচে থাকাটা অনেক বেশি সুন্দর হবে। ধন্যবাদ। আমরা শেষ করছি আপনার গান দিয়ে, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আমরা হুমায়রা উপন্যাসের গান শুনছিলাম, এবং যেমনটি বলছিলাম এই উপন্যাসটাই কিন্তু বাংলাদেশ, ফলে তাদেরকে আরও বেশি বেশি এগিয়ে নিয়ে যেতে আপনাদের সমর্থন দরকার। আপনারা বাংলা গান শুনুন, বাংলাদেশের সাথে থাকুন।
কারণ বাংলাদেশে এগিয়ে গেলে এগিয়ে যাই আমরা। একদম, কারণ আমরাই বাংলাদেশ। উপন্যাস আচ্ছা, আমি নজরুল গীতি গাইলাম, ব্যান্ড সঙ্গীতের গান গাইলাম এবং একটা রবীন্দ্রসঙ্গীত চেষ্টা করে দেখি। জি অবশ্যই। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখে ফেরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হা হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে